আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, নদ নদীর পানি কমায় কুড়িগ্রামে তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের মানুষ। এবং তীব্র তাপপ্রবাহে এবার হজে ৪৪ বাংলাদেশি সহ ১৩০০ জনের মৃত্যু। হাজিদের অর্ধেকেই বেশি অনিবন্ধিত, জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। আগামী দিনগুলোতে তরুণরাই দেশকে এগিয়ে নেবে। তাই শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করতে হবে। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় ৩৭১টি কলেজ এবং ৩৫৯টি স্কুল সরকারিকরণ করেছি। কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না, যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫,৬৫৩টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত ১,৭১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে। কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে। স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালু হয়েছে, মেধাবীদের দেওয়া হচ্ছে বৃত্তি। বছরের প্রথম দিনেই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই। সেই ২০১০ থেকে ২০২৪ এ পর্যন্ত ৪৬৪,৭৪,২৯,৮৮৩ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে ২০১০ সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। সরকার প্রধান আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক হীরার টুকরো ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ অনেকেই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে নিম্ন অঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা, পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কুড়িগ্রামে পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন। ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর, চিলমারী, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ক্ষয়ক্ষতি হবে, খুব ভাঙচুর হচ্ছে। এখন তারা আশ্রয় নাই, বিনা আশ্রয় আছে। এখন জানে এখন জায়গায় যায় আছে মঙ্গলবাসা ইউনিয়ন চট সেটাই ঝাড়ের লোক।
পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন এবং বন্যা পরিস্থিতি ও আবহাওয়া স্বাভাবিক থাকায় সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো চালু করা হয়েছে। উপজেলা পর্যটন কমিটি জাফলং সহ সকল ট্যুরিস্ট স্পট চালু করার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ২১ জুন এবং ২২ জুন ২ দফা জাফলং ট্যুরিস্ট স্পট সরজমিনে পরিদর্শন করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম। এছাড়া গোয়াইনঘাট থানা ট্যুরিস্ট পুলিশ টিম এবং পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। ঢাকা বিভাগের ১১টি উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালের রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ পড়ান ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিশনার। একই সাথে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। পরে স্মার্ট ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ২৫০০ উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান এইচ.বি. শোয়েব। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যরা। ২৫০০কে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব এবং ২৫০০-এর শিক্ষার ব্যাপক উন্নয়নের কাজ করব এবং ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের একটি মাদক বেদী যুব সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই যুব সমাজকে অবক্ষয়ের দিক থেকে ফেরত আনার জন্য আমরা মাদকের বিরুদ্ধে কাজ করব। বিপুল ভোটে বিজয় হয়েছে সবাই এবং সকলের যে লোহজংবাসীর যে প্রত্যাশা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সহকারে নদী ভাঙা যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, প্রথম আমাদের নদী ভাঙা, যেটা আমি বলেছিলাম যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নদীর আর ১ ইঞ্চিও আমাদের লোহজংয়ের মানচিত্র ছোট হবে না। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখনও পর্যন্ত ১০ দেশের ১৩০০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজযাত্রী, আর এই হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত। এছাড়াও চলতি ৪৪ বাংলাদেশের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও নারী রয়েছেন ৯ জন। তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেওয়ায় তারা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের ৩/৪ হজের অনুমতি ছিল না। তারা পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই অসহনীয় গরমের মধ্যে সূর্যের আলোয় দীর্ঘ পথ হেঁটেছেন। মৃতদের অনেকে বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছিলেন। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বেলা ১২টায় গাড়িবহর নিয়ে সাভার স্মৃতিসৌধে আসেন নতুন সেনাপ্রধান। এ সময় সাভার সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বেলা ১২টা ১০ তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন। ফরিদপুর ভাঙ্গা উপজেলার দরগা বাজার ঘাটে আড়িয়াল খাঁ নদীতে ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ, আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী ও কৃষকেরা। তানভীর তুহিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। চারদিকে উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। একটিমাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দুটি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া গুনতে হবে না সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। আমাদের একটা ব্রিজ দরকার, কারণ আমাদের ট্রলার পার অনেক কষ্ট হয়ে যায়। কারণ এই যে 1 ঘন্টা লাগে, কত সময় 3টা বাজে আমরা পিরামিডে আসি, লেট হয়ে যায়। এরপরে থাকে ট্রলার, 1 ঘন্টা পরে আসে ট্রলার। নদীর উপর যাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। যদি একটা ব্রিজ হইতো তাহলে অনেক ভালো হতো। তার কাছে যাইতে অসুবিধা হয়, এই যে ছেলে পান এপার ওপার গনে
বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। এখানে 2700 বাড়িঘর আছে, তার মানে 7000 লোকজন এখানে বসবাস করে। তাদের প্রতিদিন চলাফেরা, বাজার সবকিছু আমাদের এই পারে। যে আমাদের এখান থেকে যদি ব্রিজটা হয় তাহলে মানুষের অনেক দিকে সেভ হবে। অনুরোধ করছি যেভাবে হোক আমাদের এই ব্রিজটা যত তাড়াতাড়ি হয় ইনশাল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে আমাদের মহোদয় এমপি সাহেব দ্বারা যেন হয়ে যায়। নদীর কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতি সহ অনেক অনৈতিক কর্মকাণ্ড। এই বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না, এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে হয়েছে। যদি এখানে ব্রিজটা হয় আমি মনে করি এবং আমার আশেপাশে যারা আছে সকলেই এই সুবিধা পাবে। একটিমাত্র ব্রিজ হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই অঞ্চলটি। এতে করে খুব কম সময়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাতায়াত করতে পারবে এই অঞ্চলের মানুষেরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই 75 বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফরিদপুরে সিজার করাতে গিয়ে মায়ের পেটের সঙ্গে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে। ফলে পৃথিবীর আলো দেখতে না দেখতে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে ওই নবজাতককে। স্বজনরা জানায়, গত শনিবার সন্ধ্যায় শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে মোর্শেদা বেগমের সিজার করানো হয়। সিজারের সময় কেটে ফেলা হয়েছে ওই নবজাতকের পেটের একটি অংশ। তবে অভিযুক্ত চিকিৎসক বলছেন, অসাবধানতাবশত নাভির গোড়া থেকে সামান্য ছিঁড়ে গিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিয়েছে তারা। কালকে 4টের সময়, বিকাল 4টের সময় সিজার হয়েছে, বুঝছেন। শেষে ওই ওটিতে নাড়ি কাটবার দিছে, নাড়ি কাটবার যাইয়া নাবির ওই জায়গা পোষ লাগছে। আমরা তো আর জানি না, তো বাচ্চারে ফেঁসাই গুছাই দিছে, তা নামে না দিয়া শেষে সেই আমরা দেখি কি বাচ্চা নীলে হয়ে যায়, কালা হয়ে যায়। শেষে বাচ্চা ওই চায় না, তারপরে দেখি কি যে রক্তে বাইসে গেছে। শেষে আবার সেই ওটিতে নিয়ে গেছে, তারা 2টা সেলাই দিয়ে দিছে। শেষে ওই হাসপাতালে, শিশু হাসপাতালে 10 তলায় ভর্তি ছিল।
মা ছাড়াই বাচ্চা ছিল একা, শেষে কাছের মধ্যে রাখছিল। শেষে আজ 10টায় বলতেছে ডাক্তার যে এই বাচ্চার এখানে চিকিৎসা নাই, বাচ্চা নিয়ে রাখা যান। ডাক্তার হলো শিরিন আক্তার হলো সিজার করছে, সিজার করার পরে আমার বাচ্চার হলো পেটের ওখানে কেটে ফেলাইছে। কেটে ফেলানোর পর ওইভাবে রাখার পর তারপরে অনেকক্ষণ পর মনে করেন 2টা সেলাই করে দেয়া, তারপরে বলছে এখন ঠিক আছে। কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বিকালে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়মনীতির তোয়াক্কা না করে 10 বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ঢেকে পড়েছে ভবনের মূল নাম ফলক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নে দেশের সবকটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ভৈরবেও এই ভবনটি তৈরি করা হয়। সরকারি 1,60,00,000 টাকা অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালওয়াত হোসেন বাবলা বলেন, আগের ইউএনও কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে মৌখিক চুক্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের জন্য ভাড়া দেন। পরে রিসোর্ট কর্তৃপক্ষ কমপ্লেক্সটিতে সাইনবোর্ড ও দেয়াল লিখন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নাম ফলক ঢেকে ফেলে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রমুগ্ধ প্রকাশনা উৎসব চট্টগ্রাম আন্দারকিল্লা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশিস চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সুকান্ত ভট্টাচার্য, প্রাবন্ধিক, ধর্ম গবেষক ও গ্রন্থ প্রণেতা শ্রী সুদর্শন চক্রবর্তী ও বাগিশী কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শ্রী তপন কান্তি দাস সহ অন্যান্যরা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, নদ নদীর পানি কমায় কুড়িগ্রামে তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের মানুষ। এবং তীব্র তাপপ্রবাহে এবার হজে 44 বাংলাদেশি সহ 1300 জনের মৃত্যু, হাজিদের অর্ধেকেরই বেশি অনিবন্ধিত, জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সবাই সাথে থাকার জন্য।